লেখক প্রদীপ হাজরার সহচরী। সকাল থেকে খুব ব্যস্ত ছিল বিদিশা। লকডাউনে এমনিতেই অর্জুন বাড়িতে থাকায় হাজারটা ফরমাইশ লেগেই রয়েছে। তার উপরে কাজের মেয়েটা আসছে না লকডাউন শুরু হওয়ার 1 সপ্তাহ পর থেকেই। আজ আবার ওর ছোট মেয়ে রুমির জন্মদিন। কিছু না হোক একটা কেক তো বানাতে হবে। তাই খুব ভোরে উঠেই একটা কেক বানানোর ব্যবস্থা করে রেখেছিল। এখন প্রায় রাত 10টা বাজে। সারাদিন প্রায় হাতে ফোন ওঠেনি বললেই চলে। মা একবার ওর ফোনেই ফোন করে রুমিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিল, আর রুমির এক বান্ধবী। ব্যাস ওইটুকু সময়েই ফোনটা হাতে নিতে পেরেছিল। ছাদের ঘরের আলোটা নেভাতে হবে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ফোনটার স্ক্রিন আনলক করলো। ওরে বাবা, 187টা হোয়াটসঅ্যাপ মেসেজ। সিঁড়ির ঘরের একটা অংশ ঠাকুর ঘর, সেখানে আলো নিভিয়ে ইচ্ছে করেই ছাদে গিয়ে বসলো বিদিশা। ঠান্ডা একটা হাওয়া বইছে। সারাদিনের খাটনির পরে এই হাওয়াটায় বেশ ভালো লাগছে। নিচে অর্জুন আর ওর 2 মেয়ে খুব জোরে টিভি চালিয়েছে। ছাদেও শব্দ শোনা যাচ্ছে। ছাদের এই বসার জায়গা আর এই একলা সময়টুকু ওর একান্ত নিজস্ব। হোয়াটসঅ্যাপ খুলতেই প্রথমে চোখ গেল ওদের সহচরী গ্রুপে। অদিতি চয়নিকা নামের কোনো একজনকে গ্রুপে অ্যাড করেছে। কে চয়নিকা? মেসেজগুলো পড়তে পড়তেই বুঝতে পারলো আসলে চয়নিকা হলো ওর এক সময়ের প্রিয় বান্ধবী সঞ্চারী। ও হঠাৎ এই রকম নাম নিয়ে। যাই হোক, এক মুহূর্ত ভাবনা চিন্তা করেই ওর মনে হলো এই গ্রুপ থেকে ওর বেরিয়ে যাওয়াই ভালো। ভয়ানক রাগ হলো অদিতির উপরে। ও এই গ্রুপের অ্যাডমিন। ও খুব ভালো করে জানে সব কথা। তাহলে কি ওকে এই ক্লোজড গ্রুপে না জুড়লেই চলছিল না? সব থেকে বড় কথা, ওর সাথে একবার কথা তো বলতে পারতো, তারপরে না হয় অ্যাড করতো। খুব রাগ হচ্ছে এই মুহূর্তে অদিতির উপর। বিদিশা একবার ভাবলো লেফট আউট করে যায় গ্রুপ থেকে। পরক্ষণেই মনে হলো কয়েকদিন দেখাই যাক না কেমন নাটক হয়। কয়েকজনের মেসেজে চয়নিকা ওরফে সঞ্চারীকে ওয়েলকাম জানানোর ভঙ্গি দেখে গা জ্বলে উঠতে লাগলো। এই বয়সে এত আদিক্ষেতা আসে কি করে? বিদেশে কি কেউ কখনো যায়নি ও ছাড়া? নাকি 1-2 পুরস্কার কেউ পায় না? মেসেজ পড়তে পড়তে দেখলো একদম শেষে ওর আলাদা করে খবর জানতে চেয়েছে। হাই বিদিশা, মাই সুইট হার্ট, কেমন আছিস? ন্যাকামের শেষ নেই, অসহ্য। গ্রুপের বাকিরা প্রায় প্রত্যেকেই সঞ্চারীকে স্বাগত জানিয়েছে। তারপরে স্বাভাবিকভাবেই প্রশ্ন এসেছে বিদেশেও কেমন ছিল, কতদিনের ছুটি নিয়ে এসেছে, ওর পরিবারের খবরাখবর ইত্যাদি। উত্তরে সঞ্চারী জানিয়েছে ওর বিদেশে থাকার অভিজ্ঞতার কথা, পরিবারের কথা, অর্থাৎ ওর বাবা মার এদেশে থাকা কাছের লোকজনের কথা। কিন্তু সবচেয়ে অবাক ব্যাপার হলো এই যে ওর বিয়ে, স্বামী বা সন্তান সন্ততির কথা কিছুই বলেনি। আরও অবাক হলো বিদিশা এটা দেখে যে কারো একজনের মেসেজের রিপ্লাইয়ে ও জানিয়েছে বিদেশে আর ফিরে যাচ্ছে না। এখানেই এই কলকাতাতেই এবারে পাকাপাকিভাবে বাকিটা জীবন কাটিয়ে দেবে। বিদিশা কেমন যেন নিরাপত্তাহীনতায় ভুগতে লাগলো। নানান চিন্তা একসাথে মাথায় ভিড় করে আসছে। এমন সময় হঠাৎই চারপাশে নীরবতা ভঙ্গ করে ওর মুঠোফোনটা বেজে উঠল। ধরবে কি ধরবে না ভাবতে ভাবতেই ধরেই ফেলল কলটা। ফোনের ওপারে অদিতি। যথাসম্ভব নির্লিপ্ত গলায় বিদিশা বলল, হ্যাঁ বল। কিরে, খুব ক্লান্ত মনে হচ্ছে? হ্যাঁ, ওই আর কি, তেমন কিছু নয়। রুমির বার্থডে ছিল আজ। এই লকডাউনে কাউকে তো আর ডাকাই গেল না। ওর জন্য একটা কেক বানালাম আর ওর পছন্দের খাবার দাবার রান্না করলাম। সারাদিন খুব ধকল গেছে, তাই একটু ক্লান্ত লাগছে। যাই হোক, বল কি খবর? না, এমনি ফোন করলাম। রুমিকে জন্মদিনের শুভেচ্ছা জানালাম ওর ফোনেই। তারপরে তোকে চাইতে ও বলল তুই হয়তো ছাদের ঘরে, তাই তোকে আবার কল করলাম।
তোদের একটা খাওয়া পাওনা রইল। ধুস, ওসব বাদ দে। সারাদিন অনেক কাণ্ড হলো। সঞ্চারী এদেশে ফিরে এসেছে জানিস? আমি ওর খবর কি করে জানবো? একটু চিবিয়ে চিবিয়ে বিদিশা কথাটা বলল। কেন, তুই গ্রুপের মেসেজ দেখিসনি? লকডাউন শুরু হওয়ার অনেক আগেই ও এদেশে এসেছে। চেন্নাইতে ছিল কিছুদিনের জন্য, কিন্তু লকডাউন ঘোষণা হবে আগাম আজ করে আগে ভাগেই কলকাতায় ফিরে এসেছে। আচ্ছা, তুই কি রাগ করছিস? আমি রাগ করব কোন দুঃখে? এটাই তো রাগের প্রকাশ। এনিওয়ে, আমি বরং কাল তোকে ডিটেলে সব বলবো। আজকে শুধু এটুকু বলেই রাখি, ও খুব পিড়াপিড়ি করছিল তোর ফোন নম্বর দেওয়ার জন্য। বিদিশার বুকটা ছ্যাদ করে উঠল। বলল, তুই দিয়ে দিলি নাকি? হ্যাঁ, দিলাম। কি রেসপন্সিবল রে তুই! খামোকা ফোন নাম্বারটা দিলি কেন? আরে শোন শোন, ও বারবার রিকোয়েস্ট করছিল তাই দিলাম। গ্রুপে কেন অ্যাড করলি? আমাদের স্কুল জীবনের বান্ধবীদের একটা গ্রুপ আছে শুনেই ও খুব ইন্টারেস্ট দেখালো। বলেই যখন ফেলেছি গ্রুপের কথা, তখন আর না করি কি করে? তুই রাগ করিস না লক্ষ্মীটি। কবেকার পুরনো অল্প বয়সের সামান্য কিছু ভুল বোঝাবুঝি এতদিন পরেও মনে রাখার কোনো মানে হয় না। দেখ, এটা এক একজনের এক এক রকমের দৃষ্টিভঙ্গি নিরিখে বিচার্য বিষয়। আমি কাল তোর সাথে ডিটেলে কথা বলবো। তোকে শুধু একটা কথা বলে রাখি, সঞ্চারী ফোন করলে তুই রিসিভ করিস প্লিজ। ইম্পসিবল। আচ্ছা, ওর ব্যাপারে তোর এত ইন্টারেস্ট কেন রে? আছে আছে, পরে বলবো। আপাতত রাখি। কর্তা বসে আছে ডাইনিংয়ে, খেতে দেব। গুড নাইট। ও হ্যাঁ, তোকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করতে পারে ও, রিপ্লাই দিস। উত্তরে কিছু বলার আগেই অদিতি ফোনটা রেখে দিল। বিদিশা কেমন যেন অস্থির হয়ে উঠল। ওর সাথে কথা বলতে বলতে উত্তেজনায় উঠে দাঁড়িয়ে পড়েছিল। ফোনটা কেটে যাওয়ার পরে আক্ষরিকভাবেই ধপ করে বসে পড়ল। বিদিশা কি করবে ভাবতে ভাবতেই দেখল ওর দুই মেয়ে তাদের বাবাকে নিয়ে হৈ হৈ করতে করতে ছাদে উঠে এসেছে। বিদিশা কিছু না ভেবেই ওর ফোনটা সুইচ অফ করে দিল। রুমি কৌতূহলী হয়ে সেদিকে তাকিয়ে ভুরু কোচকাতেই বলল, একদম চার্জ নেই রে, এখনই বন্ধ হয়ে যাবে। বড় মেয়ে মিমির দিকে তাকিয়ে বলল, তোদের খিদে পেয়েছে, খাবি এখন? মা, তুমি কি যে বলো! এই একটু আগেই কেক আর এক গাদা পকোড়া খেলাম, এখনই খিদে পায়? রুমি, তোর আর তোমার খিদে পেয়েছে? রুমি আর অর্জুন একসাথে বলে উঠল, না, আমাদের এখন খিদে নেই। মিমি পেছন থেকে বিদিশার গলা দুহাতে জড়িয়ে ধরে আবদার করল, মা, একটা গান করো না। ধুস, কি যে বলিস! এই গলায় এখন গান? মা, আজ রুমির জন্মদিন। লকডাউনের জন্য তো কিছুই হলো না, তুমি একটা অন্তত গান করো প্লিজ। রুমি বলল, কেন মা, তুমি তো সারাদিন ধরে গুনগুন করে নিজের মনে গান করো মুড ভালো থাকলে, আর আজ আমরা একটা আবদার করছি, সেটা রাখতে পারছো না? কিছুটা দূরে ছাদের প্রাচীরে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা অর্জুনও মেয়েদের সুরে বলল, গাও না একটা গান, ওরা এত করে বলছে যখন। বিদিশা ওর দিকে একবার তাকিয়ে মৃদু হেসে ছাদের বাঁধানো বসার জায়গা ছেড়ে উঠে দাঁড়িয়ে পায়চারি করতে করতে গান ধরল, পুরনো সেই দিনের কথা ভুলবি কি রে হায়। খানিক পরে মেয়েরাও গলা মেলালো ওর সাথে। গান শেষ হলে অর্জুন স্বতঃস্ফূর্তভাবেই হাততালি দিল। বাবার দেখা দেখি মেয়েরাও। অর্জুন বলল, গানটা একটু চর্চা করতেই পারতে, কেন যে সব ছেড়ে দিলে? মিমি মজা করে বলল, মা, গানটা অসাধারণ গেয়েছ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আজ রুমির বার্থডে, হঠাৎ এমন স্মৃতিকাতর গান? বিশেষ কোনো মর্মার্থ আছে টাছে নাকি? কোনো পুরনো স্মৃতিটিতি? পাগল কোথাকার, এমনিতেই মনে হলো তাই গেয়ে দিলাম। তোরা গাইতে বললি, কেন জানি না আমার অবচেতনে এই গানটাই মনে এলো। তবে কি মা? আজ একজন পুরনো বন্ধুর সাথে যোগাযোগ হলো বহুদিন পরে। বন্ধু? পুরনো বন্ধু? কি ইন্টারেস্টিং। কে ভদ্রলোক? আরে ধুর, পাগলি একটা। বন্ধু মানে বান্ধবী, ভদ্রমহিলা।
তোরা এমন চিৎকার করে উঠলি দুজনে যেন গুপ্তধনের সন্ধান পেয়েছিস। একটু থেমে বলল, আমার সবচেয়ে প্রিয় বান্ধবী ছিল ও। বহু বছর কোনো যোগাযোগ ছিল না। ও অবশ্য বিদেশে ছিল। আমাদের সহচরী গ্রুপে যুক্ত হয়েছে একটু আগেই দেখলাম গ্রুপের মেসেজে। আমার সাথে অবশ্য কথা হয়নি এখনো। কথাগুলো বলেই অর্জুনের দিকে তাকালো বিদিশা। ও অনেকটা দূরে ছাদের এক প্রান্তে গিয়ে ফোনে কথা বলছে কারোর সাথে, অর্থাৎ ওর এদিকে কি কথাবার্তা হচ্ছে সেদিকে খেয়ালই নেই। বিদিশার সঞ্চারী ছিল বাস্তবিক অর্থেই হরিহর আত্মা। স্কুল জীবনের প্রিয়তম বান্ধবী ছিল একে অন্যের। তখন ৯০-এর দশক। একই পাড়ার বাসিন্দা না হলেও দুজনের যোগাযোগের কোনো খামতি ছিল না। বিদিশার বাড়ি থেকে বেরিয়ে গলিপথ পেরিয়ে যেখানে বড় রাস্তার শুরু, সেখানে দুজনে দিনের শুরুতে দেখা করত, মাথার দুপাশে বিনুনি বেঁধে, লাল পাড় সাদা শাড়ির স্কুল ড্রেসে। সে সময় অযথা স্কুল কামাইয়ের কোনো প্রশ্নই ছিল না কোনো বাড়িতে। তাই প্রায় রোজই দেখা হতো দুই বান্ধবীর। ক্লাস 9-এর এ সেকশনের মাঝের সারির দ্বিতীয় বেঞ্চ, ক্লাস 10-এ বি সেকশনের মাঝের সারির প্রথম বেঞ্চে কেউ বসলেও ওদের দুজনের দুটো জায়গা রেখেই তবে বসত। এমনও হয়েছে দুজনেই দেরিতে এসেছে, কিন্তু ওই নির্দিষ্ট বেঞ্চে অলিখিত নিয়মে দুটো বসার জায়গা ফাঁকাই পড়ে থেকেছে। সময়ের ব্যাপারে সঞ্চারী বরাবরই খুব পাংচুয়াল। তাই আগে বেরিয়েও বিদিশার দেরির জন্য অনেক ক্ষেত্রেই ও দেরিতে ঢুকেছে ক্লাসে। সবচেয়ে মজা হতো কোনো কারণে কোনো একজন অনুপস্থিত থাকলেও অন্যজনের পাশের সিট যখন ফাঁকা থাকতো, বাকি বান্ধবীরা মজা করে বলতো, হরপার্বতী জায়গায় আমরা কেউই প্রক্সি দিতে পারবো না। সঞ্চারী ছিল ক্লাসের প্রথম সারির মেয়ে। পড়াশোনায়, খেলাধুলায়, সংস্কৃতি চর্চায় সবেতেই উৎসাহও ছিল নজর কাড়া। অপরপক্ষে বিদিশা ছিল পড়াশোনার দিক থেকে খুবই মাঝারি মানের মেয়ে। গানের চর্চা করত ঠিকই, কিন্তু তা ছিল মূলত ওর মায়ের উৎসাহে। ওর নিজস্ব ইচ্ছা তেমন একটা ছিল না। এখনকার মতো সে সময় পড়াশোনার চাপ অতটা ছিল না। তবে প্রত্যেক বাড়িতেই ছেলে মেয়েরা নাচ, গান, আবৃত্তি, ছবি আঁকা ইত্যাদির সাথে যুক্ত থাকত পড়াশোনার পাশাপাশি। বিদিশার বাবা মা কোনো কিছুই ওর ওপরে জোর করে চাপিয়ে দেওয়ার পক্ষপাতী ছিলেন না। কিন্তু মা যেহেতু নিজে গান করতেন, শেখাতেন, তাই মায়ের কাছে কিছুটা অনিচ্ছা নিয়েই বসত বিদিশা, যা পরবর্তীতে একটা নিয়মে পরিণত হয়েছিল। সঞ্চারী স্কুলের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য খুবই জোরজার করত, কিন্তু কখনো সখনো দু একটা কোরাস গানে গলা মিলানো ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই দর্শক আসনেই ও বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করত। তবে স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে পৌঁছেও দুজনের বন্ধুত্বে কোনো ভাটা পড়েনি এবং তা উত্তরোত্তর বেড়েছিল দুজনের পরম যত্নে। স্কুলের মতোই কলেজেও ওদের কাছে, বন্ধুদের কাছে ওদের দুই বান্ধবীর জুটি ছিল রীতিমতো চর্চার বিষয়। দুজনে একসাথে কোচিং ক্লাসে যাওয়া তো ছিল ক্লাস 9 থেকেই। কলেজে ভর্তির পরে কোচিং ক্লাস ছাড়াও মাঝে মধ্যে ক্লাস বাঙ্ক করে বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো, সিনেমা দেখতে যাওয়া, নিউ মার্কেট চত্বরে অযথা ঘুরে বেড়ানো ইত্যাদি সবেতেই দুজনের জুটি অক্ষত ছিল। কলেজের ফার্স্ট ইয়ারের প্রথম কয়েক মাস পরে এসডি স্যারের কোচিং ক্লাসে ওদের আলাপ হলো অভ্রর সাথে। ঝকঝকে স্মার্ট নয়, কিন্তু একটা বুদ্ধিদীপ্ত চোখ মুখ এবং সম্পূর্ণ আলাদা ধরনের একটা বাচনভঙ্গি ওকে অন্যদের থেকে আলাদা করে উজ্জ্বল করে রাখত সবসময়। কবিতা লিখত, গান গাইত, আবার ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিল অভ্র। কলেজের সোশ্যালে কিংবা নবীন বরণে, এক্সকারশনে বা রাজনৈতিক বক্তৃতায় সব ক্ষেত্রেই অভ্র ছাপ রেখেছিল ওই বয়সেই। এমন একটা ছেলে অনেক মেয়ের পছন্দের তালিকায় থাকলেও অভ্রর নিজের পছন্দ হলো বিদিশাকে। প্রথমে অভ্র আলাপ জমিয়েছিল সঞ্চারীর সাথে, পরে ওর মাধ্যমেই মনের কথা বলে বিদিশাকে। একদিন বিদিশা সঞ্চারীকে জিজ্ঞেস করেছিল মজা করে, কি ব্যাপার রে তোর, আমাকে কি কিছু চেপে যাচ্ছিস? সঞ্চারী খুব অবাক হলো ওর কথায়। তোকে তোকে চেপে যাব? এমন কিছু থাকতে পারে আমার জীবনে? আরে না না, আমি মজা করলাম। ইদানিং দেখছি
তুই আর অভ্র খুব ক্লোজ হয়ে গেছিস তাই বললাম। সঞ্চারী খুব জোরে শব্দ করে হেসে উঠল, সাথে বিদিশাও, তবে নিঃশব্দে। সঞ্চারী বলল, তোর এই হাসিটা খুব সুন্দর, গজদন্ত বেরিয়ে আসে কেমন, খুব মিষ্টি লাগে। এই কথাটা তোর মুখে অন্তত 1000 বার শুনলাম। তবু যদি তোর মতো সুন্দরী হতাম, না আছে রূপ না আছে গুণ, খাচ্ছি দাচ্ছি আর দিন দিন মুটিয়ে যাচ্ছি। এই দেখ, এটাকে মুটিয়ে যাওয়া বলে না। স্লিম হয়তো নোস, কিন্তু বাঙালি মেয়েদের একটু আলতো মেদ সৌন্দর্য বাড়িয়ে দেয়, কমায় না। আমি যদি ছেলে হতাম, নির্ঘাত এতদিনে তোকে প্রেম নিবেদন করে বসতাম। কি যে বলিস। তবে একটা কথা বলি তোকে, এই মুহূর্তে এই কথাগুলো আরো কেউ কেউ বলছে তোর আড়ালে। কে রে সে মহাপুরুষ বা মহামানবী? বলবো ধীরে কন্যা, ধীরে, সব বলবো। সবুর করো সোনা, সবুরে মেওয়া ফলে। তুই আজকাল বেশি ঢং করছিস দেখছি। আমার তো মনে হয় তুই কারোর প্রেমে পড়েছিস। সে তো পড়েইছি। কার বল বল। আরে বাবা তোর, অত উৎসাহ দেখানোর কিছু নেই। ধুস, আমি ভাবলাম। কি ভাবলি? বলবো না, যা। এরপরে দুজনেই হেসে উঠল নিজেদের এমন কথাবার্তায়। কলেজ ছাড়াও পরে প্রায় 2 বছর বিদিশার পুরো আকাশ জুড়ে ক্রমশ আধিপত্য বাড়তে লাগলো অভ্রর। আর খানিকটা হলেও ম্লান হলো সঞ্চারী। প্রথম প্রথম ওদের সঙ্গী ছিল ঠিকই, কিন্তু পরের দিকে নিজের পড়াশোনা আর আনুষঙ্গিক কাজকর্মের জন্য বান্ধবীকে সময় দেওয়া ক্রমেই ওর পক্ষে কঠিন হয়ে পড়ছিল। বিদিশা মাঝে মাঝে অনুযোগ করত এ ব্যাপারে, তুই কিন্তু দিন দিন পর করে দিচ্ছিস আমাকে। উত্তরে ও ওর নিজস্ব ভঙ্গিমায় আকাশ ফাটানো হাসি উপহার দিত। শেষ দিকে মাঝে মাঝে ঝামেলা হচ্ছিল অভ্র আর বিদিশার মধ্যে। সঞ্চারী প্রায়ই মেটাতো, কিন্তু পরের দিকে অভ্রর সাথে কথা বলে বুঝল সে সম্পর্ক টেকার নয়। বিদিশা আর অভ্রর মন মানসিকতার আকাশ পাতাল ফারাক অল্পদিন পরেই বুঝেছিল, কিন্তু তা নিয়ে কোনো মন্তব্য করা সমীচীন মনে করেনি। কিন্তু বারংবার ঝামেলা ঝঞ্ঝাট সামলাতে সামলাতে ক্লান্ত সঞ্চারী একদিন ঠান্ডা মাথায় বলেই ফেলল কথাটা। বিদিশা প্রথমে অবাক হলো, তারপরে অঝরে কাঁদতে লাগলো। কেরিয়ার গড়ার নেশায় অভ্র যখন বুধ এক লহমায় ছুঁড়ে ফেলে দিয়েছে ছাত্র রাজনীতির যাবতীয় ধ্যান ধারণা ও সমস্ত আকর্ষণ, তখন গ্রাজুয়েশন করে পড়াশোনা ছেড়ে সংসার গড়ার স্বপ্নে বিভোর বিদিশাকে মেনে নেওয়া যে অভ্রর পক্ষে সম্ভবপর হবে না, তা সঞ্চারী অনেক আগেই বুঝেছিল। কিন্তু মুখ ফুটে ওকে বলতে পারেনি সে কথা। ভেবেছিল ও একদিন নিজেই বুঝে যাবে, কিন্তু বোঝেনি। উপরন্তু ওদের সম্পর্ক যখন মধ্য গগনে, তখন থেকেই সঞ্চারীর সঙ্গে অভ্রর কথাবার্তা, একে অন্যের সামাজিক কাজকর্মের তারিফ করা বিদিশা মোটেই ভালো চোখে নিতে পারত না। কিন্তু সে কথাও অনুক্তই থেকে গেছিল। বিদিশা নিজেকে খুব সাধারণ মনে করত, নিজের পাশে সঞ্চারীর ঔজ্জ্বল্য ওকে ফিকে করে দেয় বলে, কিন্তু কখনো ওর মনে হয়নি। এরপর থেকে সেটা মনে হতে লাগলো। ফল হলো 2 বান্ধবীর যোগাযোগে ভাটা। সে সময় মোবাইল ছিল না, বাড়ির ল্যান্ডলাইন সীমিত সংখ্যক পরিবারেই ছিল। বিদিশার বাড়িতে ফোন থাকলেও সঞ্চারীর বাড়িতে ছিল না। 1 কিলোমিটার কিছুটা বেশি দূরত্বে থাকা সঞ্চারী সাইকেল চালিয়ে আগে প্রায়শই বিদিশার বাড়িতে আড্ডা দিতে আসত, কিন্তু সময়ের সাথে সাথে তাও বন্ধ হয়ে গেল প্রায়। একদিন সন্ধ্যায় বিদিশা ওর মার সাথে বেরিয়েছিল স্থানীয় কসমেটিক্সের দোকানে। সেখানে দেখল বরাবর সাজগোজের প্রতি অনীহা প্রকাশ করা সঞ্চারী লিপস্টিক কিনছে, আর তার পাশে দাঁড়িয়ে খুব মনোযোগ সহকারে তার রং পছন্দ করে দিচ্ছে ওর প্রাক্তন অভ্র। প্রচণ্ড ভিড় আর গরমের অছিলায় মাকে নিয়ে ঝটপট দোকান থেকে বেরিয়ে গেল বিদিশা। রাগে গা রিরি করতে লাগলো ওর, খুব কষ্ট পেল। পরের দিন বলা নেই কওয়া নেই অনেকদিন পরে হঠাৎই হাজির হলো সঞ্চারীর বাড়িতে, প্রায় 1 বছর পরে। সঞ্চারী ওর ইউনিভার্সিটির প্রোগ্রামের জন্য নাচ প্র্যাকটিস করছিল নিচের ঘরেই। ও তো অবাক বিদিশাকে দেখে, স্বভাবসিদ্ধ ভঙ্গিতে চেঁচিয়ে বলল, ও মা তুই? মা দেখো কে এসেছে। বিদিশা নিরুত্তাপ গলায় বলল, আরে কাকিমাকে ডাকতে হবে না, আমি এখনই চলে যাব। কাকিমা কাজ করছেন ওপরের ঘরে, কাজ ফেলে হয়তো ছুটে আসবেন আর ব্যস্ত হবেন।
তা হঠাৎ কি মনে করে সোনা? না, এমনি এলাম। কেমন আছিস? আমি বেশ আছি, খুব ব্যস্ততায় কাটছে। কতবার ভেবেছি একবার যাব তোদের বাড়িতে, নানান ব্যস্ততায় আর হয়ে ওঠেনি। এই তো ইউনিভার্সিটির প্রোগ্রামটা শেষ হলেই আপাতত কিছুদিনের জন্য ছুটি ব্যস্ততা থেকে, তখন তোর বাড়িতে অবশ্যই যাব। অভিনন্দন। অভিনন্দন? কেন? ও আচ্ছা, ওই খবরের কাগজের ছবিটার জন্য? আরে দেখ, এটা একটা খুব অস্বস্তি জায়গা তৈরি করেছে, অন্তত আমার দিক থেকে। একটা স্বেচ্ছাসেবী সংস্থা, যার আমি একজন সাধারণ মেম্বার, চেষ্টা করি একজন মেম্বার হিসেবে বিভিন্ন কাজের ফাঁকে মানুষের পাশে দাঁড়াতে। এটা অনেকের সম্মিলিত প্রচেষ্টা, কিন্তু খবর আর ছবিটা এমনভাবে করেছে যেন আমি সংস্থার সব। এটা অন্যদের কাছে আমাকে খুব লজ্জিত করেছে। আমি চিরকাল বিনয়ের অবতারই থেকে গেলি। এভাবে বলছিস কেন সোনা? আমাকে আর সোনা বলে সম্বোধন করিস না। আমার একটা বাবা মার দেওয়ার নাম আছে। তুই কি কোনো ব্যাপারে হার্ট হয়েছিস? না, যাই হোক, অভিনন্দন জানালাম এজন্য নয়, তোর সাথে অভ্র রিলেশনশিপের জন্য। কি আবোল তাবোল বকছিস সোনা? আমার সাথে? বিদিশা, সোনা নয়। সম্পর্কের অনেক রকম নামকরণ করে মানুষে। সব নারী পুরুষের সম্পর্ককে বাধা গতে ফেলার কোনো মানে হয় না। আজকাল খুব প্রসেনজিৎ মার্কা বাংলা সিনেমা দেখছিস বুঝি? না রে, সময় হয় না। নাচের একটা স্কুল করেছি ছোট, কয়েকটা টিউশন করি, ইউনিভার্সিটি পড়াশোনা, আর সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করি। অবসর সময়ের কিছুটা আমাদের সংস্থার জন্য দিয়ে। তাই বাজে কাজে সময় নষ্ট করার কোনো মানে আছে বলে কোনোদিনই মনে করিনি। আমার বাবাও খুব শীঘ্রই রিটায়ার করবে, তাই নিজেরটা চালিয়ে নেওয়ার মতো রোজগার কিছু তো করতেই হবে। যাকগে, বাদ দিও সব কথা। অভ্রর সাথে সম্পর্কের ব্যাপারটা এড়িয়ে যাচ্ছিস। তুই তো কোনো কালেই সাজগোজ করেছিস বলে দেখিনি, নাচের অনুষ্ঠানে ছাড়া। যদিও তুই এমনিতেই অনেক সুন্দরী, তবু আজকাল ঠোঁটে রং মাখাও শুরু করেছিস নাকি? মনে রং লাগলে অবশ্য। সরি, এভাবে চোখ বুজে নিলেই কি সব কথা শেষ হয়ে যায়? আমি কাউকে দেখছি না বলে কেউ আমাকে দেখতে পাবে না, তা তো নয়। চোখ বুঝলাম খুব আহত হয়ে। তোর আমার প্রতি ভুল ধারণা দেখে আমি আশ্চর্য হচ্ছি রে। তোকে সব কথা ব্যাখ্যা করার প্রয়োজন এই মুহূর্তে আর মনে করছি না। কিছুদিন অপেক্ষা কর, তোর যদি কিছু ভুল ধারণা থাকে তা আপনিই ভেঙে যাবে। দেখা যাক। তবে অভ্রকে বিয়ে করলে আমি খুব আনন্দিতই হব। নিমন্ত্রণটা করিস? তুই বস একটু, আমি মাকে ডেকে আনি। এতদিন পরে এলি, মায়ের সাথে অন্তত একবার দেখা করে যা। আজ হবে না রে, তাড়া আছে। কাকিমাকে তেমন হলে বলিস না আমি এসেছিলাম। আমি এসে দেখা করিনি জানলে উনি কষ্ট পাবেন হয়তো। আমার একটু তাড়া আছে রে। ভালো থাকিস। ভালো থাকার চেষ্টা করব। গতকাল যদি তুই আমাকে লিপস্টিক কিনতে দেখে থাকিস, তাহলে জেনে রাখিস ওটা আমি না, অভ্রই কিনছিল ওর বান্ধবীর জন্য। আমার বাড়িতে এসেছিল কয়েকটা বইপত্র নিতে, ওর কোনো একটা কাজে লাগবে বলেছিল। আমারই পুরনো বইয়ের তাক থেকে সেগুলো বের করার সময় হচ্ছিল না। আমার সাথে পার্ক স্ট্রিটে দেখা হয়েছিল, বাস ধরার জন্য অপেক্ষা করছিলাম। আমাকে দেখে তখনই আমার সাথে নিজেই আসতে চাইল। বারণ করা তো সম্ভব নয়। তো সেই বান্ধবীটি কি তুই নোস? তোর যা মনে হয় তুই নিজের মতো করে ভাব। রাগে ঈর্ষায় লজ্জায় লাল হয়ে উঠেছিল বিদিশা। নিজেকে সঞ্চারীর পাশে কখনোই বসায়নি, ওর সঙ্গে তুলনায়ও যায়নি কখনো। কিন্তু সেই মুহূর্তে ওর রূপের কাছে, গুণের কাছে, শিক্ষা দীক্ষা সপ্রতিভতার কাছে, পরিচিতি আর জনপ্রিয়তার কাছে নিজেকে খুব নগণ্য মনে হতে লাগলো। ওর সেই মুহূর্তে মনে হলো অভ্রর সাথে সম্পর্ক ভাঙার জন্য সঞ্চারী দায়ী, আর সঞ্চারী নিজেই অভ্রর সাথে সম্পর্কে জড়াতে চেয়েছিল। সেজন্যই ওদের দুজনের সম্পর্ক জোড়ার ক্ষেত্রে যথাযথ আগ্রহ নিয়ে কোনো মধ্যস্থতা করেনি। সেই শেষ দেখা ও কথা হয়েছিল দুই বান্ধবীর। অন্যদের থেকে সঞ্চারীর খবর পেত বিদিশা, কিন্তু তা ওর নিজের ঈর্ষা বাড়ানোয় ইন্ধনই জোগাত। বিদিশার নিজের পছন্দের গন্তব্য ঠিকই করা ছিল, তাই বছরখানেক পরে সফটওয়্যার ইঞ্জিনিয়ার অর্জুনের সাথে বিয়ের প্রস্তাব নিয়ে ওর দূর সম্পর্কের আত্মীয়রা যখন এলেন, তখন ও যেন এক ঝলক তাজা বাতাস পেয়ে হাঁপ ছেড়ে বাঁচল। ওদের বন্ধুদের মধ্যে জোর তরজা চলল সঞ্চারীকে বিদিশার বিয়েতে নিমন্ত্রণ করা উচিত ছিল কি ছিল না তা নিয়ে।
অদিতির মতো দু একজন যারা দুজনেরই খুব কাছের মানুষ ছিল তারাই আলোচনায় মৌন থাকলেও বাকিরা বেশ মশলাদার বিষয় পেল এতে। সঞ্চারীদের বাড়ি নিয়ে একটা ঝামেলা দীর্ঘদিন ধরেই চলছিল কাকাদের সাথে। কি নিয়ে মিটমাট হলো বন্ধুরা কেউ জানল না। ওরা সপরিবারে পাড়া ছেড়ে চলে গেল শ্রীরামপুরে। ব্যাস, সব যোগাযোগই প্রায় বন্ধ হয়ে গেল বান্ধবীদের সাথে। এর কিছুদিন পরেই সঞ্চারী ঘন ঘন খবরের কাগজের খবরে আসতে লাগলো ওর প্রান্তিক মেয়েদের নিয়ে কাজ করার সুবাদে। তারপরে বিদিশা খবর পেল সঞ্চারী ওরই এক সহকর্মীকে বিয়ে করেছে এবং প্রায় বিদেশে ভ্রমণ করছে। নাক কুচকে সেসব খবরের সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করলো ঠিকই, মনের মধ্যে একটা অসহ্য দ্বন্দ্ব প্রায় ঘোরাফেরা করতে লাগলো। সঞ্চারী প্রতি ওর ধারণা ঠিক ছিল নাকি ভুল? তবে কি নিছকে একটা ভুল ধারণার বশে ওর এক সময়ের প্রিয়তম বান্ধবীর সাথে সব যোগাযোগ ছিন্ন করে ফেলল? একটা বিষয়েও ও শান্তি পেয়েছিল, অভ্রর সাথে সঞ্চারীর বিয়ে যে হয়নি সে খবর পেয়ে। তারপরে আর কোনো খবরই ছিল না সঞ্চারীর, কারোর কাছেই নয়। আর সময়ের নিয়ম মেনেই বিদিশা ওর দুই মেয়ে আর অর্জুনকে নিয়ে গড়ে ওঠা সংসারকেই ওর জীবনের সর্বস্ব এবং জগৎ করে তুলল। বেডরুমে বিদিশা যখন ঢুকল তখন প্রায় রাত 11:30 বাজে। মেয়েরা পাশের ঘরে শুয়ে পড়েছে বোধহয়। অর্জুন ল্যাপটপে একটা ওয়েব সিরিজ দেখছিল। ওর পাশে গিয়ে বসতেই অর্জুন ল্যাপটপটা পজ করে ওর দিকে তাকালো। কয়েক সেকেন্ড পরে মৃদু হেসে বলল, কে সেই বান্ধবী যার জন্য তোমার মন হঠাৎ এত উতলা? ও ভুরু কুচকে বলল, উতলা? উতলা হব কেন? তাহলে বিচলিত শব্দটা কি উপযুক্ত হবে? ধুস, তুমি না পারো বটে। তাই একটু আধটু পারি অবশ্য। এতগুলো বছর একসাথে কাটিয়ে ফেলার পরে এইটুকু বুঝতে পারবো না? বলে ফেলো, কি হয়েছে? মন খারাপ কেন? আমি আমি খুব বাজে, খুব 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 বাজে। সে তো জানি, আজ হঠাৎ করেই উপলব্ধি হলো কেন? আচ্ছা ছাড়ো, ভদ্রমহিলার নাম কি? সঞ্চারী। সঞ্চারী? এই নামটা তো আগে কখনো শুনেছি বলে মনে হচ্ছে না। ইচ্ছে করেই বলিনি, ভেবেছিলাম কোনো এক সময় বলবো, কিন্তু আর বলা হয়ে ওঠেনি। আমার স্কুল জীবনের প্রিয়তম বান্ধবী ছিল। প্রিয়তম বান্ধবী ছিল অথচ কখনো নাম শুনিনি আমি। বড্ড গোলমেলে ব্যাপার বলে মনে হচ্ছে। ভালো করে তদন্ত করে দেখতে হবে তো। ইয়ার কি করো না, ভাল লাগছে না। এনিওয়ে, এমনিতে অবশ্য আমি জানি দুজন বান্ধবীর মধ্যে সম্পর্ক যতই গাঢ় হোক না কেন তা বেশি দিন টেকে না। ব্যতিক্রম অবশ্যই আছে, তবে সাধারণত। বাজে বকো না। দুই বান্ধবীর ভালো বন্ধুত্বের কত উদাহরণ তুমি দেখবে। তুমি কিভাবে দুই মহিলার, দুই বান্ধবীর সম্পর্কের গভীরতা উপলব্ধি করবে? সম্পর্কটা খারাপ হওয়ার পেছনে আমার দায়ী বেশি। চিরকাল আমাকে আগলে আগলে রাখতো, কিন্তু আমারই ভুল ছিল। আমি ওকে ভুল বুঝেছি, ওর প্রতি হিংসা করেছি, ওর সম্পর্কে বন্ধুদের কাছে গালমন্দ করেছি, মনে মনে ওর সাফল্যে জেলাস ফিল করেছি। আমি খুব খারাপ গো, খুব খারাপ। আমি কিছু বুঝতে পারছি না। একটা বান্ধবীর সাথে কোনো যোগাযোগ ছিল না বহুদিন, হঠাৎ একটা হোয়াটসঅ্যাপ পেয়েই আবেগে ভেসে যাচ্ছ কেন? আর আমাকে এত কথা বলছো, কিন্তু এনার কথা কখনোই বলনি কেন? আরে বাবা, চুপ করে আছো কেন? কিছু বলো। তোমাকে অভ্রর কথা বলেছিলাম, মনে আছে? হ্যাঁ অবশ্যই, তোমার কলেজ জীবনের এক্স। ভুলতে পারি কখনো? হেসো না বোকার মতো। আমার একটা সময়ের ধারণা হয়েছিল ওর সাথে সঞ্চারীর রিলেশন ছিল। সেম ওল্ড স্টোরি। আমাকে বলতে দেবে? সেম ওল্ড স্টোরি। এই জন্যই তোমাকে কিছু বলতে ইচ্ছে করে না। সরি ম্যাডাম, আপনি বলুন। বিদিশা হৃদয় উজাড় করে সব বলতে লাগলো। সব শুনে অর্জুন বলল, তোমার তরফে সত্যি খুব অন্যায় হয়েছে। তুমি প্রকাশ্যে হয়তো সঞ্চারীর কথাবার্তা শুনে এড়িয়ে গেছো, ওর প্রতি উদাসীন ভাব দেখিয়েছো, কিন্তু তোমার মনের গভীরতর কোনো এক গোপন কুঠুরিতে ওর স্মৃতিগুলোকে, তোমার জীবনের অনেকটা ভালো সময়কে পরম স্নেহে লালন পালন করেছ। ওর সাফল্যে, জনপ্রিয়তায় তোমার আনন্দিত হওয়ার কথা ছিল, শরিক হওয়ার কথা ছিল। তুমি তা হতে পারোনি, উল্টে প্রকাশ্যে অখুশি হওয়ার ভান করেছ। একটু থেমে আবার বলল,
আমি এতদিন তোমাকে দেখছি, আমি জানি তুমি সাদাসিধে মানুষ, কথাবার্তায় কোনো জটিলতা নেই, কিন্তু শুধুমাত্র সন্দেহের বশে প্রিয়তম বান্ধবীকে এভাবে শাস্তি দিতে গিয়ে আদবে নিজেই শাস্তি পেয়েছ। তোমার বাকি বান্ধবীদের উচিত ছিল তোমাদের এই ভুল বোঝাবুঝিটা মিটিয়ে দেওয়া। ওরা কেন তা করেনি জানি না। আমি যদি জানতাম অবশ্যই উদ্যোগ নিতাম। তবে আমিও আশ্চর্য হচ্ছি এই ভেবে যে তুমি বা এই একটা কথা সম্পূর্ণভাবে আমার কাছে চেপে গেলে কেন। এতগুলো বছরের বিবাহিত জীবনে কোনো না বলা কথা তোমার জীবনে নেই, কিন্তু ওর উপস্থিতিটা সম্পূর্ণ অস্বীকার করলে কেন? বিদিশা ভেঙে পড়ল প্রায়, বলল, স্রেফ হেরে যাবার ভয়ে। সত্যি বলছি, আমি কোনো অংশেই ওর সমকক্ষ হতে পারবো না, কখনো না। আমি জানতাম সেটা, তা নিয়ে আমার কোনো অনুযোগও ছিল না কারোর কাছে বা আমার নিজের কাছেও। কিন্তু হঠাৎই আমি কেমন যেন হয়ে গিয়েছিলাম সে সময়। তখন অনেকই অপরিণত ছিলাম, কিন্তু আমার বন্ধু মহলে পরবর্তীতে ওর সম্পর্কে এমন একটা ধারণা তৈরি করে ফেলেছিলাম যে নিজেই সেই ভুলভাল ধারণার প্রাচীর ভেঙে বেরোনোর চেষ্টা কখনো করিনি। অনেকটা সময় পেরিয়ে যখন ও বিদেশে শিফট করেছিল বলে শুনেছিলাম, তখন মনে মনে শান্তি পেয়েছিলাম। যাকগে, ওর খবর আমাদের নাগালের বাইরে চলে গেল ভেবেছিলাম। ওকে নিয়ে বন্ধুদের মধ্যে আলোচনা তাই ক্লোজ চ্যাপ্টার হয়ে যাবে মনে করেছিলাম। কিন্তু ভেতরে ভেতরে আমাকে কুড়ে কুড়ে খেয়েছে ওর প্রতি আমার দুর্ব্যবহার, জনসমক্ষে ওর কাজের প্রশংসার পরিবর্তে নেগেটিভ একটা ধারণা তৈরির নিরন্তর প্রয়াস। দেখো, একটা কথা আছে, বেটার লেট দ্যান নেভার। তুমি অনেক সময় নষ্ট করেছো ঠিকই, কিন্তু সব শেষ হয়ে যায়নি। আমি বুঝতে পারছি তুমি তোমার বন্ধু বান্ধবীদের কাছে সঞ্চারীর প্রতি তোমার মনোভাবের ব্যাপারে এমন একটা ভাবমূর্তি খাড়া করেছো যে এত বছর পরে সেই খোলস ছেড়ে আসল বিদিশাকে প্রকাশ্যে আনাটাই তোমার কাছে মূল সমস্যার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তবুও বলবো, কোনো রকম ইগো নয়, তুমি সব সংকোচ ছেড়ে তোমার অন্তরাত্মাকে উপস্থাপিত করো। এতে কোনো হার জিতের ব্যাপারই নেই, দুজনেই জিতবে, দুজনেই হারবে। খুব ভালো বলেছ তুমি। আমি বাংলা অনার্সের মেয়ে হয়েও তোমার মতো এত ভালো বাংলা বলতে পারি না। আমি কালই ওকে হোয়াটসঅ্যাপ করব, ফোন করব। অবশ্যই। এতদিন পরেও উনি যখন তোমাকে আলাদা করে মেসেজ করেছেন তোমাদের গ্রুপে, আমার মনে হয় না তোমার প্রতি এতটুকু অভিমান জমে আছে। আর দেখো, তোমারও এখন যথেষ্ট বয়স হয়েছে, ম্যাচিওর হয়েছো আগের থেকে। তাই আমার মনে হয় ভালো মতোই তুমি এই ব্যাপারটা হ্যান্ডেল করতে পারবে। কথায় কথায় অনেকটা সময় পেরিয়ে যাবার পরে বিদিশা শুলো ঠিকই, কিন্তু ঘুম আসলো না অনেকক্ষণ। ফোনটা ছাদে থাকাকালীনই অফ করেছিল, পরে নিচে নেমে চার্জে বসিয়েছিল। অর্জুন ঘুমিয়ে পড়েছে। ও চার্জার থেকে ফোনটা খুলে আগে ভলিউমটা কমিয়ে দিল, তারপরে হোয়াটসঅ্যাপ অন করলো। পরপর অনেক মেসেজ ঢুকতে শুরু করলো। অজানা একটা নম্বর ওকে সব থেকে বেশি আকৃষ্ট করলো। ডিপিতে যার ছবি, সে ওর এক সময়ের সবচেয়ে কাছের মানুষ। ছবিতে মুখ দেখে বুঝলো আগের মতো স্লিম আর নেই, চোখ মুখে একটা গাম্ভীর্যপূর্ণ ব্যক্তিত্বের ছাপ। ওর মেসেজগুলো বিদিশা একবার পড়লো, দুবার পড়লো, বারবার পড়তে লাগলো, যেন অনুভব করলো সঞ্চারী ওর পাশেই বসে কথা বলছে, মেসেজে নয়। হাই বিদিশা, মাই সুইট হার্ট, কেমন আছিস? তোকে গ্রুপে মেসেজ করার পরে পার্সোনালি মেসেজও করলাম। অদিতি নাম্বার দিল। তোর মেয়ের আজ জন্মদিন শুনলাম অদিতির কাছে। আমার ভালোবাসা আর শুভেচ্ছা রইল ওর জন্য। তোকে একবার ফোনও করেছিলাম, কিন্তু তোর ফোন বন্ধ ছিল। তুই ভালো আছিস সোনা? পরপর মেসেজগুলো পড়তে পড়তে বিদিশার চোখ আনন্দে ভিজে উঠল। তুই ভালো আছিস সোনা? মেসেজটা বারংবার দেখলো, পড়লো, অনুভব করলো ওর ফেলে আসা স্কুল বেলার দিনগুলোকে, যখন শীত, গ্রীষ্ম, বর্ষা সব ঋতুতে লাল বেড়ে সাদা শাড়িতে সেজে দুই কিশোরী মাথার দুপাশে লাল ফিতের বিনুনি বেঁধে স্কুলে যেত। সেই সব দিনগুলো ভেসে উঠল মানুষ নয়নে। ছাদের ঘরে বসে গ্রীষ্মের পড়ন্ত দুপুরে মায়ের হাতে বানানো আচার খেতে খেতে অনর্গল বকবক করা সঞ্চারীর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকতো ও মুগ্ধ শ্রোতা হয়ে বলতো, তুই কত কি জানিস রে, আমার যে কি হবে কে জানে। তোকে দেখি আর ভাবি, আমাদের তো এত বন্ধু, কিন্তু তোর মতো এমন নানা বিষয়ে জ্ঞান কজনের আছে। সঞ্চারী খুব মিষ্টি করে হাসতো আর বলতো,
তুইও কম কিছু জানিস না, এই বয়সে কি সুন্দর রান্না বান্না পারিস রে। আমি একটা ঢ্যাঁড়স, শুধু রান্না বান্না শিখি আর কি হবে। আমি তোর মতো না হলেও যদি তোর 50 ভাগও হতে পারতাম, নিজেকে ধন্য মনে করতাম। তুইও কোনো অংশেই আমার চেয়ে কম কিছু নোস রে, তবে তোর একটু আত্মবিশ্বাসের অভাব আছে, সেটুকু পূরণ করতে পারলেই কেল্লা ফতে। ওই বয়সে কেরিয়ার নিয়ে খুব ভাবনা চিন্তা করতো সঞ্চারী, হয়তো ওর বাবার আর্থিক অবস্থার কারণেই কিংবা এমনি। তবে বিদিশার ওসবের বালাই ছিল না। ও মনে করত এই প্রতিযোগিতার বাজারে 2-1টা চাকরির চেষ্টা করবে, কিংবা কম্পিউটার নিয়ে যদি কেরিয়ার গড়া যায় সে ব্যাপারে উদ্যোগী হবে, আর না হলে বাঙালি মেয়েদের চিরাচরিত পথই বেছে নেবে। ওসব চাকরি বাকরির হ্যাপা সামলানোর চেয়ে সংসার সামলানো অনেক ভালো বলেই ভাবত। আসলে সে সময়ে আজকের মতো এতটা কেরিয়ারিস্ট ছিল না অনেক মেয়েই, আর এখন তো ধ্যান ধারণা সব পাল্টে গেছে। সঞ্চারী ওকে 2-1টা টিউশনের কথা বলেছিল, একটা ছাত্রের বাড়িতে মোটে 1 সপ্তাহ গিয়েছিল, ওই শুরু আর ওই শেষ। তাছাড়া সে সময় অভ্রর সাথে সম্পর্ক নিয়েই ও বেশি ব্যস্ত ছিল। খুব ভুল করেছিল। 2-1বার সঞ্চারী বলেও ছিল, একটু নিজের কেরিয়ার নিয়ে ভাব শোনা, এখন সমাজ পাল্টাচ্ছে, একটা ছোট পরিবারে শুধুই হাজব্যান্ডের ইনকাম যথেষ্ট নয়। বিদিশা চেষ্টা করব করেও বিশেষ উৎসাহ দেখায়নি। অনেকটা সময় পেরিয়ে গেছে, কিন্তু চোখে ঘুমের লেশ মাত্র নেই। মোবাইলে দেখলো রাত 2টো প্রায় বাজে। একটা রিপ্লাই দিল সঞ্চারীকে, আমি ভালো নেই রে। হয়তো ভালো আছি বলে যেটাকে ভাবতাম সেটাকে আসলে পুরোপুরি ভালো থাকা বলে না। এতদিন আমি ভুল করেই ভেবে এসেছি যে আমি ভালো আছি। আমি তোকে খুব 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 কষ্ট দিয়েছি, আমার যেন খুব শাস্তি হয়। আবেগের বশে লিখে ফেলেও পরক্ষণেই ভাবলো বড্ড নাটকে কথাবার্তা হয়ে গেল কি, তার চেয়ে ডিলিট করে অন্য কিছু লেখা যাক। কিন্তু ও দেখলো ততক্ষণে সঞ্চারী মেসেজটা সিন করেছে। উল্টো দিক থেকে রিপ্লাই এলো, পুরনো কাসুন্দি ঘাটলে আমি কিন্তু খুব রাগ করব। তুই এখনো জেগে আছিস সোনা? হ্যাঁ রে, ঘুম আসছে না। আমার ফোনে একদম চার্জ ছিল না, তাই বন্ধ করে চার্জে দিয়েছিলাম। তুই কেন এখনো জেগে? কাল খুব ভোরে, মানে কাল আর কোথায়, রাত 2টো বাজে, আজই বলা যায়। আজ ভোরে সুন্দরবনের দিকে যাব। আমার একটা অর্গানাইজেশনের তরফে ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে একটু দাঁড়াতে। আমরা কিছু জিনিসপত্র দেব, তারই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। তাহলে থাক, কাল তুই ফিরবি কখন? তারপরে না হয় কথা হবে। না না, কথা বলতে পারিস, কোনো অসুবিধে নেই আমার। তাহলে একটা কাজ করি, ফোন করব তোকে। আমি বেশিক্ষণ মোবাইলে টাইপ করতে পারি না, অসুবিধে হবে তোর? আরে না না, আমি একলা মানুষ, আমার কোনো অসুবিধে নেই, তুই ফোনই কর। বিদিশা সঞ্চারীকে ফোনে ধরল। ওপার থেকে হ্যালো শুনতেই ওর কানে যেন সেতারের সুর বেজে উঠল। কয়েক মুহূর্ত অনুভব করলো ওকে, আর তারপরে আরেকবার হ্যালো শুনে প্রত্যুত্তরে হ্যালো বলল বিদিশা। তোর কর্তা মেয়েদের ঘুম ভেঙে যাবে না তো এত রাতে কথা বললে? আমি ডাইনিংয়ে চলে এসেছি, কতদিন পরে তোর সাথে কথা বলছি। আমার কি আনন্দ যে হচ্ছে তোকে বলে বোঝাতে পারবো না। আমাকে ক্ষমা করিস, অনেক বাজে কথা বলেছি তোকে নিয়ে, অনেক ভুল ধারণা করেছি তোর সম্পর্কে। আমি খুব নীচ মানসিকতার মানুষ হয়ে গিয়েছি রে। আমি দাঁড়া, এই সব কথা বলবি মনে করলে আমি ফোন রাখছি। এতদিন পরে কথা হচ্ছে, আমাকে একটু অনুভব করতে দে। ও মা, তুই কাঁদছিস কেন? এরকম করিস না সোনা, জানিস আমার খুব সহজে চোখে জল আসে না, কিন্তু তুই এমন করে কান্নাকাটি করলে আমিও ভ্যা করে কেঁদে উঠব কিন্তু। সঞ্চারীর ভ্যা বলার ভঙ্গি শুনে কাঁদতে কাঁদতে বিদিশার হাসি পেয়ে গেল। মুখে বলল, পাগল মেয়ে একটা। পাগল নয়, পাগলি, স্ত্রীলিঙ্গ। ওই হলো। শোন না, আমার ইচ্ছে করছে আজ সারা রাত তোর সাথে ফোনে কথা বলি, সেই 96-7 ফিরে যাই। কর্তা ঘুম ভেঙে উঠে যদি দেখে তুই ডাইনিংয়ে মাঝরাতে ফোন আলাপ করছিস, নির্ঘাত ভাবে পরকিয়া করছিস। ও সবের ভয় নেই রে, ও জানে আমার মতো ল্যাদারুর পক্ষে সেটা করাও সম্ভব নয়। আমার মনে হচ্ছে এখনই তোর কাছে ছুটে চলে যাই। ওরে বাবারে, বয়সটা কিন্তু 40 পেরিয়েছে, দৌড়ানোর আগে ভেবে নিস। দুজনেই খুব হেসে উঠল। অনেকদিন পরে সঞ্চারীও খুব প্রাণখোলা হাসি হাসল। বিদিশা বলল,
আমার কোনো অসুবিধে নেই, কিন্তু তুই খুব ভোরে বের হবি। আজ একটু রেস্ট নিয়ে নে। কাল কখন ফিরবি সুন্দরবন থেকে? লকডাউন না চললে আমি তোর কাছে দৌড়ে যেতাম। তুই কোথায় আছিস এখন? আমি এখন আছি আমাদের পুরনো বাড়িতেই। বাড়িটা অবশ্য পুরনো নেই, আর প্রমোটিংয়ের পরে এখন ফ্ল্যাট বাড়িতে বদলে গেছে। মা বাবা চলে যাবার পরে ওদের ভাগের ফ্ল্যাটটা বিক্রি করে দেব ভেবেছিলাম, কিন্তু মন মানল না। ভাগ্যিস রেখেছিলাম, তাই এখানেই এসে উঠেছি। কাকু কাকিমা এখন তো তোরই কাছাকাছি ফ্ল্যাট নিয়েছেন। অদিতি বলছিল। আচ্ছা শোন, একটা কথা বলি। শান্তিনিকেতনে আমি একটা ছোট বাড়ি কিনেছি, অবসর সময় কাটানোর জন্য তো বটেই, পাশাপাশি বীরভূমের আদিবাসী মেয়েদের নিয়ে একটা সেলফ হেল্প দল করেছি তার কাজের সুবিধার জন্য। হোটেলে গিয়ে বারবার থাকাটা খুব একটা ভালো লাগে না। বাড়িটার নাম কি জানিস? কি রে? বিদিশা। ওমা, সে কি রে? হ্যাঁ রে, এক শিল্পীর বাড়ি। কলকাতাতেই থাকতেন, মাঝে মাঝে ওখানে সস্ত্রীক যেতেন, কিন্তু উনি মারা যাবার পরে ওর মিসেস সেটা বিক্রি করার জন্য খরিদ্দার খুঁজছিলেন। শর্ত ছিল কোনো অবাঙালি বা ব্যবসায়ীকে দেবেন না, সংস্কৃতির সাথে যুক্ত কাউকে দেবেন। আমি এক বান্ধবীর কাছে খবর পেয়ে খুব ক্যাজুয়ালি দেখতে গিয়েছিলাম, কিন্তু নাম দেখেই পছন্দ হয়ে গেল। অবশ্য বাড়িটার ইন্টেরিয়ার ডেকোরেশন অসাধারণ, শিল্পী মানুষের বাড়ি যেমন হওয়া উচিত। তুই সত্যি আমাকে এতদিন পরেও এত ভালোবাসিস? আর আমি কি না? আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। তুই কি পারবি আমাকে ক্ষমা করতে? আবার সেই এক কথা। এবারে ঘুমো, কাল কথা বলবো। লকডাউন উঠলে সপরিবারে আমার বাড়িতে চলে আসবি। খুব আড্ডা হবে তোর বরের সাথে, মেয়েদের সাথে আলাপ হবে। আমি তো এক পা বাড়িই আছি। তোর কথা কিছু বল। এতগুলো বছর অন্তরালে ছিলিস, কিছুই তো জানি না, খবরের কাগজের কয়েকটা খবর ছাড়া। অদিতি মাঝে মাঝেই তোর কথা বলতো, আর কেউ নয়। অদিতি আমাকে খুব পছন্দ করে বরাবরই। আমার কথা আর কি বলবো। বিয়ে একটা করেছিলাম, 2 বছরের বেশি টেকেনি। 2 বছর আগেই দেশে ফিরেছি, কিন্তু কাউকে কিছু জানাইনি। জানানোর স্কোপও ছিল না তেমন একটা। আসলে ডিভোর্সি মেয়েরা সব দিক থেকেই খারাপ হয় সমাজের চোখে। ডিভোর্সি ছেলেদের মতো ভাগ্য তাদের নয়। রিসেন্টলি অদিতির সাথে যোগাযোগ হয়েছে, তাও মাসখানেক আগে, পুরনো বাড়িতে শিফট করার পরে। তোকে পরে বলবো সব কথা। আমি আমার গ্রুপের বিভিন্ন এলাকার মেয়েদের নিয়ে দিব্যি রয়েছি। একটু বয়স হলে পাকাপাকিভাবে বোলপুরেই থাকবো গিয়ে, ওখান থেকে কাজকর্ম চালাবো। তুই আর অন্য 2-1 কাছের মানুষ মাঝে মাঝে চলে আসবি আমাকে সঙ্গ দিতে। নিশ্চয়ই। শোন, কথায় কথায় অনেকটা রাত হয়ে গেছে, তুই ঘন্টা 2 অন্তত ঘুমিয়ে নে। আমারও ফোন রাখতে ইচ্ছে করছে না, কিন্তু তোর একটু ঘুমেরও তো দরকার। আরে আমার অমন অনেক রাত জাগার অভ্যেস আছে। খুব সাবধানে যাস তুই, চারিদিকে করোনা করোনা নিয়ে যা হচ্ছে। হ্যাঁ রে, নিশ্চিন্ত থাকিস, আমাকে করোনা ধরবে না। রাখি তাহলে, কাল সন্ধ্যায়, মানে আজই সন্ধ্যায় কথা হবে। হ্যাঁ রে, রেখে দে সোনা। অদিতিকে 7 সকালে ফোন করলো বিদিশা। ও তখন সবে মাত্র ঘুম থেকে উঠেছে, কিন্তু বিছানা ছাড়েনি। একটু আশ্চর্য হয়ে বলল, কি ব্যাপার রে এত সকালে? ঘুম ভাঙিয়ে দিলাম? না না, ঘুম ভেঙেই গিয়েছিল, তবে বিছানা ছেড়ে উঠিনি। বল, কথা হলো সঞ্চারীর সাথে? হ্যাঁ রে, হলো। অনেক কথা হলো মাঝরাতে। তোকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে সঞ্চারীর যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য। সামনাসামনি হলে ওর কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নেব। আমি অনেকদিন ধরে একটা অপরাধ বোধ নিয়ে বেঁচেছি, এবারে একটু মুক্তি চাই। ওরে বাবা রে, পাগলি মেয়ে একটা। আজ তো আবার ত্রাণ দিতে সুন্দরবনে যাচ্ছে। সন্ধ্যায় কনফারেন্সে কথা বলবো 3 জনে। হ্যাঁ, তাই হবে রে। সারাদিন ধরে বিদিশা ভাবছিল, এমনও হয় 2 মহিলার এমন একে অন্যের প্রতি টান, এত ভালোবাসা লুকিয়েছিল এতদিন ফল্গুর মতো। পৃথিবীতে ভালোবাসার সংখ্যা শুধুই নারী পুরুষ কেন্দ্রিক নয়, শুধুই সহোদর সহোদরা কেন্দ্রিক বা পিতামাতার সন্তানকে ঘিরে আবর্তিত হয় না। 2 নারীও যে ভালো বন্ধু হতে পারে, ওরা তার জ্বলন্ত উদাহরণ হয়ে থাকবে হয়তো ওরা ওদের পরিচিতদের কাছে। সারাদিন আজ প্রতীক্ষা করেছে কখন সঞ্চারী ফোন করবে ওকে, কখন সন্ধ্যা হবে। প্রায় 7টা বাজে যখন সঞ্চারীর ফোনে, তখন একবার ফোন করে দেখল বিদিশা, ওর ফোন সুইচ অফ বলছে। হয়তো নেটওয়ার্ক বা টাওয়ার নেই। অদিতিকে চেষ্টা করলো,
ওর ফোনও আউট অফ নেটওয়ার্ক বলছে। টুকটাক কাজ করছিল মেয়েদের সাথে। অর্জুনের সাথে বসে কিছুক্ষণ টিভিও দেখল, কিন্তু মন বসছে না। একবার উঠে বারান্দায় গেল, পর মুহূর্তেই আবার ডাইনিংয়ে। অর্জুন ওকে লক্ষ্য করেছিল অনেকক্ষণ ধরেই। হেসে বলল, এমন বিরহ কাতর প্রেমিকার মতো বিচলিত হয়ে ঘুরে বেড়াচ্ছ কেন? একটু স্থির হয়ে বসো। ও হেসে বলল, না বসে আর কাজ নেই, রান্নাঘরে যাই, রাতের খাবারটা বানাতে শুরু করি এবারে। রাত 9:30 বাজে তখন। রান্নাঘর থেকে সবে বেরিয়েছে বিদিশা। মিমি বলল, মা, অদিতি মাসি ফোন করেছে। শাড়ির আঁচলে হাত মুছে তাড়াতাড়ি ফোনটা ধরে বলল, বল। সন্ধ্যায় একবার ট্রাই করলাম তোকে, কিন্তু পেলাম না ফোনে। অদিতি একটু ইতস্তত করে বলল, তুই কি কিছু শুনেছিস? কি শুনেছি? কি ব্যাপারে? টিভিতে খবরে কিছু দেখিসনি? না তো। কি হয়েছে? কিছু খারাপ খবর? তুই চুপ করে আছিস কেন? বল কিছু। ত্রাণ দিয়ে ফেরার পথে চয়নিকা সেলফ হেল্প গ্রুপের একটা গাড়ির অ্যাক্সিডেন্ট করেছে। ওই গাড়িতেই সঞ্চারী ছিল। কি বলছিস? বিদিশা আর্তনাদ করে উঠল। প্রাথমিক ধাক্কা সামলে নিয়ে কথা শেষ করলো অদিতির সাথে। অর্জুনকে বলল, তুমি তৈরি হয়ে বাইকটা বের করো তাড়াতাড়ি, আমি এক্ষুনি সিএমআর আইতে যাব। সঞ্চারীর অ্যাক্সিডেন্ট হয়েছে, অদিতিরা বেরিয়ে পড়েছে, তুমি তাড়াতাড়ি রেডি হও, আমি শাড়িটা চেঞ্জ করে নিচ্ছি। ফাঁকা রাস্তায় অনেকদিন পরে রাতের শহরে বেরিয়েছে বিদিশা অর্জুনের বাইকে করে। আজ ওকে লক্ষ্যভেদ করতেই হবে। মনে অনেক কথা ভিড় করে আসছে, কিন্তু ও দৃঢ় প্রতিজ্ঞ। ওর সর্বস্ব দিয়ে হলেও সঞ্চারীকে ফিরিয়ে আনবে। হসপিটালের বাইরে খুব বেশি মানুষের ভিড় নেই, লকডাউনে রোগীও কমে গেছে বোধহয়। বাইক থেকে নেমেই ও অদিতির দিকে এগিয়ে গেল। ওর চোখে জল দেখে বিদিশা দৃঢ় কণ্ঠে বলল, সঞ্চারীর কিচ্ছু হবে না, তুই দেখে নিস। ওর মতো ভালো মানুষের কোনো ক্ষতি হতে পারে না, ও সুস্থ হয়ে উঠবেই। বিদিশার বুকে মাথা রেখে অদিতি বলল, তাই যেন হয়। বিদিশা অস্ফুটে বলে চলল, আমার সাথে অনেক কথা বাকি আছে তোর। 14-15 বছরের সব কথা তোকে বলতেই হবে। তোকে এইভাবে আমি কোথাও যেতে দেব না সঞ্চারী। এক ঝলক ঠান্ডা বাতাস বয়ে গেল। কোথাও বৃষ্টি হয়েছে বোধহয়। হাসপাতাল কম্পাউন্ডে একটা গাছে কোনো একটা রাত জাগা পাখি ডেকে উঠল। ওরা অপেক্ষায় রইল অপারেশন শেষ হওয়ার।